নমস্কার। আচ্ছা, একটা সাধারণ আইডিয়া থেকে কিভাবে একটা আস্ত ব্যবসা দাঁড়িয়ে যায়, আজ আমরা ঠিক এইটাই দেখব। চলুন একটা সত্যিকারের বিজনেস প্ল্যানের একেবারে ভেতরে ঢুকে দেখা যাক, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জার্নিটা। কখনো কি মনে হয়েছে যে একটা আইডিয়া শুধু মাথায় ঘুরতে থাকা একটা ভাবনা থেকে কি করে একটা জলজান্ত ব্যবসায় পরিণত হয়? ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, তাই না? এর আসল রহস্যটা লুকিয়ে আছে একটা ভালো প্ল্যান বা নকশার মধ্যে। আর আজ আমরা সেই রহস্যটাই ভেদ করতে চলেছি। ব্যাপারটা অনেকটা বাড়ি বানানোর মতো, তাই না? নকশা ছাড়া তো আর একটাও ইট গাঁথা যায় না। ব্যবসার ক্ষেত্রেও ঠিক তাই। এই যে পরিকল্পনা, এটাই হলো সেই ব্লুপ্রিন্ট। আজ আমরা দেখব কিভাবে এই প্ল্যানের ছোট ছোট অংশগুলো ঠিক ইটের মতো একটার ওপর আরেকটা বসে একটা মজবুত ব্যবসার ভিত তৈরি করে। যে কোনো ব্যবসার গল্পের শুরুতেই কিন্তু একজন মানুষ থাকে, একজন স্বপ্নদ্রষ্টা। তো চলুন প্রথমে সেই মানুষটার সাথেই পরিচিত হওয়া যাক, যার মাথা থেকে এই পুরো আইডিয়াটা এসেছে। দেখুন, একটা ব্যবসার ভিত কতটা মজবুত হবে তা কিন্তু নির্ভর করে যে চালাচ্ছে তার দক্ষতার উপর। এক্ষেত্রে যিনি এই ব্যবসাটা শুরু করছেন তিনি কিন্তু শুধু একজন সাধারণ উদ্যোক্তা নন। তার ফায়ার সেফটি আর সিকিউরিটি ম্যানেজমেন্টের ডিপ্লোমা আছে। মানে আগুন প্রতিরোধ করা, সরঞ্জাম চালানো, এমনকি জরুরি অবস্থা সামলানো, এই সব কিছুতেই তিনি একেবারে পাকা। আর এই বিশেষ জ্ঞানটাই কিন্তু তাকে এমন একটা সুযোগ দেখতে সাহায্য করেছে যেটা হয়তো আর 10 জনের চোখে পড়েনি। আচ্ছা, মানুষটার যোগ্যতা তো বোঝা গেল, কিন্তু ব্যবসাটা ঠিক কিসের? মানে উনি ঠিক কি বিক্রি করবেন আর কারা কিনবে? চলুন এবার ব্যবসার মডেলটা একটু তলিয়ে দেখা যাক। এই ব্যবসার মডেলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, এটা শুধু একটা দিকে ফোকাস করছে না। একদিকে যেমন ফায়ার এক্সটিংগুইশার, স্মোক ডিটেক্টরের মতো সরঞ্জাম বিক্রি করা হচ্ছে, অন্যদিকে আবার প্রশিক্ষিত ফায়ার সেফটি গার্ড বা সিকিউরিটি গার্ডও সাপ্লাই করা হচ্ছে। মানেটা কি দাঁড়ালো? আয় আসছে দুটো আলাদা সোর্স থেকে। এটা কিন্তু ব্যবসাকে অনেক বেশি স্টেবল করে তোলে। তো এদের কাস্টমার কারা? টার্গেট করা হয়েছে মূলত সেই সব জায়গাকে, যেমন ধরুন ফ্যাক্টরি, স্কুল, কলেজ, হাসপাতাল, যেখানে ফায়ার সেফটিটা শুধু দরকারই নয়, একেবারে আইনত বাধ্যতামূলক। আর এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি জানেন? এর মানে হলো বাজারে এর চাহিদাটা কিন্তু সবসময় থাকবেই। বেশ, আইডিয়া আর বিজনেস মডেল তো বোঝা গেল। এবার চলুন দেখি এই প্ল্যানটাকে বাস্তবে রূপ দিতে ঠিক কি কি লাগবে। শুধু ভালো প্রোডাক্ট বা সার্ভিস থাকলেই তো চলে না, তাই না? লোকেদের তো জানাতেও হবে। তাই মার্কেটিং স্ট্র্যাটেজিটাও বেশ গোছানো। একদিকে যেমন সরাসরি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গিয়ে মার্কেটিং করা হচ্ছে, তেমনি সরকারি টেন্ডারেও অংশ নেওয়া হচ্ছে। এমনকি ডিজিটাল প্রেজেন্সও থাকছে। মানে কাস্টমার পাওয়ার জন্য কোনো রাস্তাই বাদ রাখা হয়নি। এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে। টাকা। যে কোনো ব্যবসার প্রাণ হল তার ফাইন্যান্স। তো এই ব্যবসাটা শুরু করতে ঠিক কত টাকা লাগবে? টোটাল প্রজেক্ট কস্ট ধরা হয়েছে 5 লক্ষ টাকা। এখন দেখুন, অঙ্কটা কিন্তু আকাশ ছোঁয়া নয়, আবার একদম কমও নয়। এটা থেকে বোঝা যায় এটা একটা মাঝারি মাপের উদ্যোগের প্ল্যান, কিন্তু যার মধ্যে বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এই 5 লাখ টাকা আসবে কোথা থেকে? প্ল্যানটা বলছে এর একটা বড় অংশ, মানে 4 লাখ টাকা, আসবে ব্যাংক লোন থেকে। আর বাকি 1 লাখ টাকা উদ্যোক্তা নিজে দিচ্ছেন, মানে নিজের কন্ট্রিবিউশন। খরচের হিসেব তো হলো, কিন্তু আসল কথা তো লাভ। ব্যবসাটা থেকে আয় কেমন হবে, লাভ কতটা থাকবে? চলুন এবার সেই দিকটা দেখা যাক। এই হিসেবটা দেখুন, বেশ পরিষ্কার। মাসে মোট আয় ধরা হয়েছে প্রায় 2 লাখ টাকা, আর তার বিপরীতে মোট খরচ ধরা হয়েছে 1,30,000 টাকা। তার মানে আয়টা কিন্তু খরচের থেকে অনেকটাই বেশি। এখান থেকেই বোঝা যাচ্ছে যে শুরু থেকেই ব্যবসাটা লাভজনক হওয়ার একটা জোরদার সম্ভাবনা আছে। তো সব খরচ খরচা বাদ দিয়ে প্রতি মাসে নেট প্রফিট কত দাঁড়াচ্ছে? প্রায় 60,000 থেকে 80,000 টাকা। এই অঙ্কটা কিন্তু বলে দিচ্ছে যে আইডিয়াটা শুধু খাতায় কলমেই ভালো নয়, আর্থিকভাবেও বেশ শক্তিশালী একটা মডেল। একটা ভালো ব্যবসায় কিন্তু শুধু আজকের দিনের কথা ভাবা হয় না, ভবিষ্যতের রোড ম্যাপটাও তৈরি থাকে। এখানে দেখুন, একটা পরিষ্কার টাইমলাইন দেওয়া আছে। ব্যবসা শুরু হওয়ার মোটামুটি 10 থেকে 15 মাসের মধ্যে ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছানোর লক্ষ্য, মানে যখন লাভ লোকসান সমান। আর তার চেয়েও বড় কথা, 5 বছরের মধ্যে পুরো ব্যাংক লোন শোধ করে দেওয়ার একটা ক্লিয়ার টার্গেট আছে। দেখুন, যে কোনো ব্যবসাতেই কিন্তু কিছু ঝুঁকি থাকে। কোনো রাস্তাই একদম মসৃণ হয় না। তাই একটা ভালো প্ল্যানে সবসময় সম্ভাব্য ঝুঁকি আর নিয়মকানুনের দিকটাও মাথায় রাখা হয়। একটা ভালো প্ল্যানের আসল সৌন্দর্যটা এখানেই। এটা শুধু ঝুঁকিগুলো কি কি তাই বলে না, বরং সেই ঝুঁকিগুলো সামলানোর উপায়ও বলে দেয়। যেমন ধরুন, ক্লায়েন্টের থেকে পেমেন্ট পেতে দেরি হতে পারে, এটা একটা ঝুঁকি। সমাধান কি? আগে থেকেই চুক্তি করে নেওয়া। বাজারে কম্পিটিশন থাকবেই, তাহলে টিকে থাকার উপায় আরও ভালো কোয়ালিটির সার্ভিস দেওয়া।
এই যে আগে থেকে ভেবে রাখা সমাধানগুলো, এগুলোই কিন্তু একটা ব্যবসাকে লম্বা রেসে টিকিয়ে রাখে। আর সবশেষে আসছে আইনি দিকটা। এই স্টেপগুলো কিন্তু কোনো অপশন নয়, এগুলো একেবারে বাধ্যতামূলক। ট্রেড লাইসেন্স নেওয়া, জিএসটি রেজিস্ট্রেশন করা, ফায়ার সেফটি সার্টিফিকেট জোগাড় করা, এইগুলো ছাড়া ব্যবসাটা বৈধভাবে এক পাও এগোতে পারবে না। তো পুরো ব্যাপারটা থেকে কি বোঝা গেল? এই ধরনের ব্যবসাটা কিন্তু বিশেষ করে সেই সব প্রথম প্রজন্মের উদ্যোক্তাদের জন্য দারুণ একটা সুযোগ, যাদের হয়তো টেকনিক্যাল স্কিল আছে কিন্তু ব্যবসায়িক অভিজ্ঞতা তেমন নেই। এই প্ল্যানটা এটাই প্রমাণ করে যে যদি একটা সঠিক নকশা বা ব্লুপ্রিন্ট থাকে, তাহলে যে কোনো দক্ষতাকে কাজে লাগিয়েই একটা সফল ব্যবসা দাঁড় করানো সম্ভব। তাহলে আমরা দেখলাম কিভাবে একটা গোছানো পরিকল্পনা একটা ছোট্ট ধারণাকে একটা জলজন্ত ব্যবসায় বদলে দিতে পারে। এখন ভাবার বিষয় হলো, আমাদের মাথায় যে আইডিয়াগুলো ঘুরছে সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা কী ধরনের নকশা তৈরি করতে পারি।